এই জিনিসগুলা যদি তুমি 3টা মাস বা 3.5 মাস ভালো করে ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি অবশ্যই এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। নূর ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটি সাজেশন তোমাদেরকে আজকে দিব, যেই সাজেশনটা কাজে লাগিয়ে তোমার টেস্টের পরবর্তী সময়টা অনেক ইফেক্টিভলি ওয়েতে কাজে লাগবে। দেখো, তোমাদের সকলের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ। এখন পরবর্তীতে তোমাদের সকলের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া, টেস্টের পর সময়টাকে কিভাবে কাজে লাগাবো, টেস্টের পর কিভাবে পড়বো। তো এর জন্য নূর ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা সাজেশন থাকবে, যে সাজেশন গুলো আমি এখানে পয়েন্ট আউট করে রাখছি। এইগুলা যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করবা এবং এসএসসি তে তুমি সাকসেসফুল হতে পারবা। প্রথমত যেটা লিখে দিয়েছি, প্রেয়ার্স, অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্মের হয়ে থাকো নিয়মিত নামাজ কালাম করবা। অবশ্যই তুমি আগে থেকে করতা, এখনো তুমি অবভিয়াসলি এটা করবে এবং এটা ধরে রাখবা, কারণ দিন শেষে মাথায় রাখবা তোমার দুনিয়াটাই মেইন না, তোমার কিন্তু আলটিমেট ডেস্টিনেশন কিন্তু আখিরাত। তাই তোমার নিয়মিত নামাজ পড়বা। তো নিয়মিত নামাজ পড়লে তোমার এখানে ফোকাসটা অনেক বেড়ে যাবে। তো আলটিমেটলি তোমার মনের শান্তিও এখানে তৈরি হবে, তোমার আত্মিক শারীরিক শান্তিটাও বজায় থাকবে। অর্থাৎ তুমি মনে শান্তি, শারীরিক শান্তি পুরাটাই তোমার কি কমপ্লিট হয়ে যাবে। তো আলটিমেটলি এর জন্য আমাদের নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি একটা জিনিস দেখো, অনেকে কিন্তু এমন হয় যে সারা বছর হয়তো বা সবসময় হয়তো বা নামাজে থাকে না, কিন্তু পরীক্ষা আসলেই নামাজ পড়ে। কারণ পরীক্ষা আসলে তার মধ্যে একটা ভয় ক্রিয়েট হয়, কারণ সে জানে যে আল্লাহ একমাত্র সবকিছু সমাধান করে দিতে পারে। এই কারণে সে কিন্তু আল্লাহর কাছেই যায় যে পরীক্ষার আগে। কিন্তু এইটা ঠিক আছে, কিন্তু তুমি বিপদের সময় আল্লাহর কাছে যাচ্ছ, কিন্তু আবার বিপদ চলে গেলে যখন তুমি A+ বা ভালো রেজাল্ট করতেছো, আল্লাহকে ভুলে যাচ্ছ, এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেছো, আল্লাহর আনুগত্য হচ্ছে, ইবাদত করতেছো, এটা তোমাকে কন্টিনিউসলি মেনটেন করতে হবে। এখন এই যে তোমার সামনে যে 3.5 মাস বা 3টা মাস আছে, এই 3টা মাসে যদি তুমি নিয়মিত নামাজটা পড়ো এবং এই নিয়মিত নামাজটা তুমি যদি ধরে রাখতে পারো 3.5 মাসই টানা, তাহলে দেখবা এই প্র্যাকটিসটা, নামাজের যে প্র্যাকটিসটা, এটা তোমার হ্যাবিটে রূপান্তর হবে। আর হ্যাবিটে যদি রূপান্তর হতে পারে, এটা লং লাস্টিং থাকবে ইনশাল্লাহ। তোমার নামাজ নিয়মিত হওয়া মানে তোমার এখানে দেখবা অটোমেটিকলি ভালো বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে চলে আসবে। এতে করে তোমার মনের শান্তিও যেমন তৈরি হবে এবং শারীরিকভাবে তুমি ইনশাল্লাহ সুস্থ থাকবে। ওকে, তাহলে প্রেয়ার্স এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে কি ভাইয়া? আর্লি মর্নিং মানে হচ্ছে তোমার সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে। এখন জেনারেশন এমন হয়েছে, আমরা বেশি রাত জেগে পড়াশোনা করি। রাত জেগে পড়াটা ইফেক্টিভ না, তুমিও জানো। সকালবেলা যদি তুমি পড়তে বসো, ফজরের পরে নামাজটা পড়ে যদি পড়তে বসো, তাহলে এটা তোমার অনেক দিন পর্যন্ত মনে থাকে, লং লাস্টিং থাকে। সকালে আমরা অনেক বেশি পড়ি। ধরো রাত জেগে তুমি 5 ঘন্টা পড়লা, সকালবেলায় 2 ঘন্টা পড়ার সমান বা 1 ঘন্টা পড়ার সমান। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে, সকালে কম পড়াটা রাতের বেশি পড়ার থেকে কি এফেক্টিভ। সকালে কম পড়াটা রাতে বেশি পড়ার থেকে কি অনেক বেশি এফেক্টিভ। তো এর কারণে সকালে পড়ার যে হ্যাবিটটা, এটা তোমার অবশ্যই চলে আসবে যদি তুমি নিয়মিত সকালে উঠে পড়াশোনা করতে থাকো। তাহলে এই হ্যাবিটটা যখন আসবে একবার, তাহলে এটা দেখবে অনেক দিন পর্যন্ত আসে এবং তোমার ব্রেনও কি করবে, আগের তুলনায় অনেক বেটার কাজ করবে এবং বেটার মনে রাখতে হেল্প করবে এবং তোমার স্মৃতিশক্তিটাও কি বেড়ে যাবে। তাহলে ভাইয়া, রাত জেগে পড়াশোনাটা আমাকে একটু অফ রেখে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে পড়াশোনাটা করবা, তাহলে দেখবে ইনশাল্লাহ অনেক বেশি তুমি কি লাভবান হবা। ওকে, তাহলে আর্লি মর্নিং উঠতে হবে। এক্সারসাইজ মাঝে মাঝে তুমি হাঁটা চলা করবা, খালি এমনি না পড়তে বসবা পড়বা সারাদিন টেবিলে বসে থাকবে, ব্যাপারটা এরকম না। তোমাকে মাঝে মাঝে ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে মাঝে মাঝে তুমি হাঁটাহাঁটি করো, ঘরের মধ্যে হাঁটো, বা একটু হচ্ছে পুশ আপ দাও, বা হচ্ছে তুমি একটু ব্যায়াম ট্যায়াম করো বাসায় নিজে নিজে। তাহলে এটা তোমার শরীরকে কি করবে, অনেক ভালো রাখবে। তো ব্যায়ামটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা তোমাকে ফোকাস রাখতেও কি করবে, হেল্প করবে। এরপরে যেটা বলবো, স্টিকি নোট। স্টিকি নোট বাজার থেকে কিনে আনবা যদি না থাকে, আইনা ওইখানে তুমি হচ্ছে ডেইলি টাস্ক, মান্থলি টাস্ক, উইকলি টাস্ক গুলো লিখে রাখবা। এরপরে একটা একটা করে শেষ করবে, একটা একটা স্টিকি নোট গুলা উঠাই দিবা। মানে স্টিকি নোট গুলো কি করে আমরা দেয়ালে টাঙায় রাখি, আমাদের কাজ শেষ হলে আমরা এটাকে উঠাই নিই। তাহলে স্টিকি নোটে নিজের টাস্ক গুলা লিখবা, একটা একটা করে করবা, একটা একটা শেষ করবা। মানে একটা একটা টাস্ক তুমি হচ্ছে লিখে রাখবা, স্টিকি নোটে একটা একটা করে শেষ করবে, উঠাই নিবা, শেষ। এটা তোমাকে একটা মোটিভেশন দিবে, এটা তোমার ভালো লাগা কাজ করবে। যখন দেখবা যে এই যে পদার্থের গঠন, এই অধ্যায়টা আমি আজকে শেষ করছি, এটা লিখে রাখবো যে আজকে আমি শেষ করব, রাতের মধ্যে আমার শেষ হয়ে গেছে, তাহলে এটা উঠাই ফেলবা। এই যে উঠানো লেখানো, এগুলো কিন্তু একটা মজা। ধরো স্টিকি নোট যদি তোমার না থাকে বা তুমি যদি না কিনো, তাহলে তুমি ডায়েরিতে লিখতে পারো। ডায়েরিতে লিখে অথবা একটা কাগজে লিখে দেয়ালে টাঙিয়ে রাখবা। একটা একটা চ্যাপ্টার শেষ হবে, একটা একটা দাগ দিবা, শেষ। এটা কিন্তু তোমার অনেক বেশি কাজে দিবে। এরপর আনটাচেবল চ্যাপ্টার, এটা দেখো।
আনটাচেবল চ্যাপ্টার বলতে এই যে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমার হয়তোবা সবগুলো অধ্যায় কমপ্লিট হয় নাই সব সাবজেক্টের, এখন তোমার হয়তোবা অন্যান্য অধ্যায়গুলো কি আছে, বাকি আছে। এখন তুমি কি করবা, তোমার ওই বাকি অধ্যায়গুলো কি করবা, কমপ্লিট করে ফেলবা। তুমি দুইটা কাজ করবা একদিনে। দুইটা কাজ কি, একটা কাজ হচ্ছে আনটাচেবল চ্যাপ্টার গুলা বেসিক থেকে শুরু করে সিকি এমসিকিউ শেষ করবা। 2 নম্বরটা হচ্ছে টাচেবল চ্যাপ্টার গুলা রিভিশন দিবা, বোর্ড কোশ্চেন করবা। বোর্ড কোশ্চেন শেষ হয়ে গেলে টেস্ট পরীক্ষার যে কোশ্চেন গুলো থাকে বা স্কুলের টেস্টে যে কোশ্চেন গুলা টেস্ট পেপারে থাকে ওগুলো সলভ করবা। এতে করে তোমার কি হবে, আনটাচেবল চ্যাপ্টার গুলাও যেমন কমপ্লিট হয়ে যাবে, তেমনি টাচেবল চ্যাপ্টার গুলাও কি হবে, রিভাইজড হয়ে যাবে। এটাতে কিন্তু তোমার অনেক বেশি বেনিফিট পাবে। এমন না যে আনটাচেবল চ্যাপ্টার গুলোই খালি পড়বো, এমন না, টাচেবল চ্যাপ্টার গুলোতেও কিন্তু স্ট্রং থাকতে হবে, রাইট? তো এর কারণে হচ্ছে দুইটাই কম্বিনেশন করে পড়বা, ব্যালেন্স করে পড়বা, ঠিক আছে? আনটাচেবল টাচেবল দুইটাই ডেইলি দুইটাই রাখবা এটা। এরপরে রুটিন তো মাস্ট তোমাকে একটা তৈরি করতে হবে। রুটিন আমি বলতেছি না যে এইভাবে রুটিন করবা যে 6:30 থেকে 6টা, 7টা, 7টা থেকে 7:30, 7:30 থেকে 8টা, 8টা থেকে 9টা, 10টা 11টা, এইভাবে রুটিন করাটা দরকার নেই। এইভাবে করাটা আসলে মেনটেন করাটা একটু ডিফিকাল্ট। তো এর কারণে তুমি যেটা করবা, তুমি রুটিনটা এইভাবে সাজাতে পারো, আজকে আমি এই সাবজেক্ট পড়বো, এই টপিকগুলা পড়বো, এই বোর্ড কোশ্চেন সলভ করবো, এই টেস্টের তোমার স্কুলের কোশ্চেনগুলো সলভ করবো, এইভাবে লিখে রাখতে পারো রুটিন। তো এইভাবে রুটিন যদি তুমি বানাও, ডেইলি রুটিন বানাইতে পারো, উইকলি রুটিন বানাইতে পারো, মান্থলি রুটিন বানাইতে পারো। এভাবে যদি রুটিনটা তৈরি করে তুমি যদি টিক টিক দাও, তাহলে তোমার মোটিভেশন হবে, মোটিভেশন বাড়বে এবং তোমার আগ্রহটা বেড়ে যাবে। রুটিন আসলে তোমাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হেল্প করবে, তাই রুটিনটা কিন্তু ইম্পর্টেন্ট। রুটিনে কি টাইম টেবিল গুলো অতটা ফ্যাক্ট না, মানে কারণ টাইম টেবিল অনুযায়ী মিলে না আসলে সবসময়, মাঝে মাঝে অন্য কাজ চলে আসতে পারে। তো এর কারণে যেটা করতে হবে যে রুটিনে টাস্ক গুলা রেখে রাখবা, যে আমি এই সময়ের মধ্যে, সময় বলতে বোঝাচ্ছি ধরো 8টা থেকে 12টার মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব, এই 2টা চ্যাপ্টার শেষ করব। ধরো 2টা থেকে 10টা পর্যন্ত, 2টা থেকে 10টা পর্যন্ত আমি এই 4টা অধ্যায় শেষ করবো, 3টা অধ্যায় শেষ করবো, এইভাবে লিখে রাখতে পারো। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে মডেল টেস্ট। আউটসাইড এবং ইনসাইড মানে কি বুঝাইছে, পরীক্ষা তোমাকে মাস্ট দিতে হবে। এটা হতে পারে স্কুলের পরীক্ষা, হতে পারে বন্দি পাঠশালায় ডেইলি পরীক্ষা, হতে পারে উদ্ভাসী পরীক্ষা। পরীক্ষা তোমাকে দিতেই হবে। কেন ভাইয়া পরীক্ষা দিব, পরীক্ষাটা কেন দেওয়া ইম্পর্টেন্ট? পরীক্ষা দেওয়া মানে তোমার সিরিয়াসনেসটা আসা, পরীক্ষা দেওয়া মানে তোমার মধ্যে প্রস্তুতিটা আনা, পরীক্ষা দেওয়া মানে তোমার পড়ার মধ্যে থাকা। পরীক্ষাটা দিলেই তোমার মধ্যে সিরিয়াসনেস আসবে, তুমি পড়তে পারো। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তো বললেন আনটাচেবল চ্যাপ্টার গুলো ধরতে, এখন আমি পরীক্ষা যখন দিব তখন আমি আনটাচেবল চ্যাপ্টার গুলা কিভাবে শেষ করব? বা কারণ আমার তো টাচেবল চ্যাপ্টার গুলা পড়তে হবে, এখন ওইগুলো পড়তে পড়তে সময় শেষ হয়ে গেল, মানে আনটাচেবল গুলো ধরবো কিভাবে? আমি তোমাকে বলি, তুমি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় টাচেবল চ্যাপ্টার গুলো কম রাখবা, আনটাচেবল চ্যাপ্টারটাই ধরবা। এতে করে কি হইলো, তোমার আনটাচেবল চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তোমার তো উদ্দেশ্য এটাই ছিল যে অধ্যায়গুলো আমার ধরা হয় নাই, অধ্যায়গুলো কমপ্লিট করো, তাহলে ওই অধ্যায়টাই তুমি কমপ্লিট করো। কমপ্লিট করলে পরীক্ষা যে ওই অধ্যায়ের উপরে কোশ্চেন যেগুলো আসছে ওগুলো তুমি সলভ করবো। এতে করে তোমার আনটাচেবল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর টাচেবল চ্যাপ্টার তুমি হয়তোবা ধরো 8টা টাচেবল চ্যাপ্টার আছে, এর মধ্যে তুমি 6টার প্রিপারেশন নাও, ওই 2টা আপাতত বন্ধ রাখো, ওই 2টার অল্টারনেটিভে যেটা তোমার ধরা হয় নাই ওইটা ধরে ফেলো। তাহলে এতে করে কি হবে, তোমার মধ্যে দেখবা আনটাচেবল চ্যাপ্টার থাকতেছেই না। তুমি পরীক্ষার আগে আগে আনটাচেবল চ্যাপ্টার গুলো, বেসিক সিকিউএমসি গুলো কমপ্লিট করতেছো। তো ফলে কি হইলো, ফলে আলটিমেটলি তোমার এখানে তোমার সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এইভাবে মডেল টেস্টটা কিন্তু তোমাকে হেল্প করবে, যে অধ্যায়গুলো আমার টাচই করা হয় নাই, পরীক্ষার আগে 2 দিন বা 1 দিন যে সময় পাই, ওখানে যদি আমি ওই অধ্যায়গুলোই পড়ি যেগুলো আমার পড়া হয় নাই, ওগুলো আমি শেষ করি এবং ওখান থেকে আনসার করি, তাহলে আমার সিলেবাসটাও এইভাবে আস্তে আস্তে কি হবে, কমপ্লিট হবে। এই পরীক্ষাটা এটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা দিলে তোমার হচ্ছে ভাইয়া পড়াশোনার প্রতি সিরিয়াসনেসটা আসবে, পড়া হবে। মেন কথা হচ্ছে পড়া, নিজেকে পরীক্ষা দেওয়া উদ্দেশ্য হচ্ছে যাচাই করা, রাইট? আচ্ছা বুঝলাম, কিন্তু মেইন অবজেক্টিভ হচ্ছে আমার পড়া হচ্ছে, পরীক্ষা দেওয়া মানে আমার পড়া হচ্ছে, প্রিপারেশন হচ্ছে, পরীক্ষার ভয় থেকে দূর হচ্ছে আমি। পরীক্ষা বেশি বেশি দেওয়া মানে আমার পরীক্ষার ভয় হতে দূর হওয়া, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনসাইড মানে কি বুঝাইছি, ইনসাইড মানে নিজে নিজে পরীক্ষা দেওয়া। দেখবো যে টেস্ট পেপারে লাস্টে কিছু মডেল কোশ্চেন থাকে নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য, ওগুলো নিজে নিজে দিবা, নিজে নিজে দাগাবা। তো নিজে নিজে দিলেও পরীক্ষার প্রতি ভয়টা কি অনেকটাই দূর হবে। তুমি টাইমার সেট করে রাখবা, 20 মিনিটে 25টা এমসিকিউ সলভ করবা, 15 মিনিটের জন্য 20টা এমসিকিউ সলভ করবা, অথবা 20 মিনিটে একটা সিকিউ সলভ করবা। এইভাবে তুমি টাইমার দিয়ে নিজেকে যাচাই করে নিবা। বুঝতে পারছি? তাহলে এই জিনিসপাতিগুলো যদি আমি ফলো করতে পারি, এবং এমন বলতেছি না যে এইগুলো তুমি একদিন ফলো করবা, 2 দিন ফলো করবে, 3 দিন, এটা না, কিন্তু এইটা তোমাকে 3.5 মাস বা 3টা মাস, এই জিনিসগুলা যদি তুমি 3টা মাস বা 3.5 মাস ভালো করে ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি অবশ্যই এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু তোমাকে অবশ্যই
কনসিস্টেন্সি মেনটেন রাখতে হবে, মানে ধারাবাহিকতা ভাবে তুমি হচ্ছে প্রতিনিয়ত এই জিনিসগুলা মাথায় রাখবা। অবশ্যই তোমাকে এগুলোকে মাথায় রেখে সামনে আগাতে হবে। তুমি ধরো 7 দিন করলা, পরে 7 দিন করলা না, এভাবে হলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই সিরিয়াসনেসটা এখন আনা লাগবে, তাহলে তুমি কি করতে পারবা, এসএসসি তে একদম ভালো একটা রেজাল্ট করতে পারবা। তাহলে তুমি কিভাবে পড়বা, এইভাবে এই জিনিসগুলোর প্রতি ফোকাস রেখে যদি তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ অবশ্যই তুমি এসএসসি তে কি করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এই জিনিসপাতিগুলা তুমি অবশ্যই ফোকাস রেখো। তো দেখা হবে পরবর্তীতে আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।